নারী প্রশ্ন বাংলাদেশের যে কোনো ধরনের গণতান্ত্রিক রূপান্তরের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ নারী তো আলাদা কোনো শক্তি না। নারীর মধ্যে শ্রেণী আছে, নারীর মধ্যে জাতি আছে, নারীর মধ্যে ধর্ম আছে। এবং নারী যখন তার মুক্তির লড়াইটা করে তখন ধর্মীয় নিপীড়ন বিরুদ্ধে তার ব্যবস্থা নিতে হয়। নারী যখন তার মুক্তির লড়াইটা করে তার শ্রেণী নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিতে হয়। নারী যখন লড়াই করে তখন জাতিগত নিপীড়নের বিরুদ্ধে তার অবস্থান নিতে হয়। তার মানে নারী মুক্তির প্রশ্নটাকে শ্রেণী, জাতি বিদ্বেষ কিংবা লিঙ্গীয় যে সমস্ত বৈষম্য এগুলির থেকে আলাদা করে নারী আন্দোলন হতে পারে না। তো এটা কেউ কেউ চেষ্টা করে, কিংবা আমরা যে লিবারেল কিংবা এলিট কিংবা যে সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্কিত কিংবা আন্তর্জাতিক বিভিন্নভাবে সম্পর্কিত যে বিভিন্ন ধরনের ধারা দেখি, তাদের দুর্বলতা হচ্ছে এটা যে নারী প্রশ্নের সাথে যে শ্রেণী সংগ্রাম, জাতি বিদ্বেষ বিরোধী লড়াই, ধর্মীয় নিপীড়ন বিরোধী লড়াইও সম্পর্কিত, এই উপলব্ধিটা অনেক সময় কাজ করে না। তো সেই জন্য আমি মনে করি যে যেমন বাংলাদেশে একটা নতুন সামাজিক শক্তির আবির্ভাব হয়েছে 80 দশকের শেষ থেকে 90 দশকে, নারী শ্রমিক। আমি মনে করি যে বাংলাদেশের সবচাইতে বেশি বিপ্লবী সম্ভাবনা নারী শ্রমিকদের মধ্যে। কারণ নারী শ্রমিক যখন লড়াই করে তখন একই সঙ্গে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হয়, তাকে শ্রেণীর নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবং নারীর সেই শ্রমিকদের মধ্যে অন্যান্য জাতির মানুষ যারা আছে তারা জাতি বিদ্বেষের বিরুদ্ধে একটা ঐক্যের জায়গাটা তৈরি করে। ধর্মীয় যে সমস্ত পার্থক্য আছে সেটার বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়। তো সেই জন্য মতাদর্শিকভাবে, রাজনৈতিকভাবে নারীর লড়াইটা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক রূপান্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং আমরা বর্তমান সময়ে সেই জন্যই দেখি যে যারা বৈষম্যবাদী রাজনীতি করে, সেটা ধর্মের নামে হোক, জাতির নামে হোক কিংবা শ্রেণীর নামে যেভাবেই হোক, যারা বৈষম্যবাদী রাজনীতি করে তারা সবসময় নারীর সক্রিয়তাকে ভয় পায়। নারীর সক্রিয়তাকে ভয় পায়, নারীর যে এজেন্সি, নারীর যে নিজস্ব যে ভূমিকা, তার যে কণ্ঠস্বর, সেটাকে ভয় পায়। এবং তাকে দমন করার জন্য ধর্ম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জুৎসই একটা অস্ত্র। সেই জন্য আমরা সেই আর্জেন্টিনার নারী শ্রমিকের কথা শুনি, কিংবা সুদানের নারী শ্রমিকের কথা শুনি, কিংবা বাংলাদেশের নারী শ্রমিকের কথা শুনি, একই ধরনের কথা শোনা যায় যে তারা বলে এরকম কথা যে যখনই নারীর কথা আসে, যখনই নারীর অধিকারের কথা আসে, কেন তখনই ধর্মেরকে টেনে আনা হয়, কেন তখনই সংস্কৃতিকে টেনে আনা হয়, অন্য কোনো সময় তো এই কথাগুলো শোনা যায় না। এবং সেই জন্য আমরা দেখি যে নারী বিষয়টা যখনই আসে তখন ধর্মীয় যে সমস্ত যারা ধর্মের কথা বলে, বৈষম্যবাদী রাজনীতি করে, ধর্মের কথা বলে, তাদের যেরকম হুঙ্কার কিংবা যেরকম মোবিলাইজেশন দেখা যায় অন্য কোনো প্রশ্নে সেটা দেখা যায় না। এবং সেটা ব্যবহার করে কারা? যারা ধর্মের সাথে যোগাযোগ নাই তারাও ব্যবহার করে। যেমন এই উত্তরাধিকার নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, আমি এমন অনেক পুরুষকে চিনি যারা ধর্মের আচার বিচার কিংবা যে প্র্যাকটিসিং রিলিজিয়ান যাকে বলে সেটার মধ্যে নাই, কিন্তু যখনই নারীর উত্তরাধিকারের প্রশ্ন আসছে তখনই সে বলছে ইসলাম ধর্মের পেটে নাই। তার মানে ধর্মটা হচ্ছে তার জন্য একটা অস্ত্র হিসেবে সে ব্যবহার করে। সেই জন্য নারীর উপরে যত চাপ আসুক, যত তার বিরুদ্ধে হুমকি আসুক, যত তার বিরুদ্ধে হুঙ্কার দেখা যাক না কেন, নারী প্রশ্নটাকে আমাদের সবসময় শক্তিশালীভাবে ধরতে হবে। এবং সব রকম বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য খুব শক্তিশালী জায়গা হচ্ছে নারী প্রশ্ন। এবং অনেকের আমরা দেখব যে এটা একটা অ্যাসিড টেস্টও, যে একজন যতই দেখা যাচ্ছে যে একদিকে বিপ্লবী কথাবার্তা বলছে, কিন্তু নারীর বিষয়টা আসলেই সে তখন তার দুর্বলতাটা প্রকাশিত হয়। লেনিনের একটা কথা আছে যে আমাদের কমরেডদের গায়ে আঁচড় দিলেও সেখান থেকে পুরুষতন্ত্র বের হয় অনেক সময়। তো এইরকম দেখা যায় যে বিপ্লবী কথাবার্তা বলছে কিন্তু নারী প্রশ্ন আসলেই তার আসল চেহারাটা বের হয়ে যায়। সেই জন্যই নারী প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই কারণে আমি আবারও বলি যে শ্রেণীগত, ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয় সব ধরনের বৈষম্য নিপীড়ন বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে নারী প্রশ্নটা হচ্ছে সবচাইতে শক্তিশালী। এবং সেই কারণেই নারী প্রশ্ন নিয়ে আমাদের সবসময়ই সক্রিয় থাকতে হবে। এটা নারী মুক্তি মানে পুরুষ মুক্তি, নারী প্রশ্ন মানে পুরুষ প্রশ্ন, এবং অন্যান্য যে লিঙ্গীয় বৈচিত্র্য আছে তাদেরও অধিকারের প্রশ্নটা এই নারী প্রশ্নের সাথেই সম্পর্কিত।